হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। 2023 সালে এক্সোরসিস্ট নামে একটা সিনেমা এসেছে, যেটা হলো 1978 সালে একটা সিনেমা এসেছিল সেম নামে, সেটা ডাইরেক্ট সিকুয়েল। এখানে আমি একটা বিষয় ভুল বলেছি। আসলে ফার্স্ট যে এক্সোরসিস্ট সিনেমাটা এসেছিল এটা মূলত 1973 সালে এসেছিল, মানে আজ থেকে মোটামুটি 46 বছর পূর্বে সিনেমাটা এসেছিল, এবং সেটা ডাইরেক্ট সিকুয়েল। যদিও এক্সোরসিস্টের মাঝখানে অনেকগুলো সিনেমা বের হয়েছে, তবে এটা ডাইরেক্টলি প্রথমটার সাথে আর কি কানেক্টেড। তো যাই হোক, সিনেমাটি মুক্তি পেয়েছে মাত্র কয়েকদিন আগে, খুবই নতুন এবং লেটেস্ট একটা সিনেমা। বাট অ্যাকচুয়ালি সিনেমাটি কেমন হয়েছে, মানে দেখার যোগ্য হয়েছে নাকি ফালতু সিনেমা হয়েছে, চলো সেটা আমরা এক্সপ্লোর করে আসি। আর ইতিপূর্বে আমরা কিন্তু 2023 সালের বেশ কয়েকটা হলিউড হরর সিনেমা এক্সপ্লেন করেছি, এবং প্রত্যেকটা সিনেমা আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। মানে আমরা বুঝি না যে এত টাকা খরচ করে ওরা কি কাহিনীর উপর সিনেমা বানায়। এর চেয়ে বাংলাদেশ থেকে যদি ওরা ভূতের কাহিনী নেয়, কিংবা জাপানে যে মানগা রয়েছে সেখান থেকে ভূতের কাহিনী নিয়ে বানালে তাও সুন্দর হতো। কিন্তু অ্যাকচুয়ালি এখন হলিউডে যেসব ভূতের সিনেমা বা হরর সিনেমা তৈরি হচ্ছে, এগুলো আসলে একটাও দেখার যোগ্য না। তবে তারপরেও চলো আমরা এই সিনেমাটা দেখি, এবং আমরা এরপর এই সিনেমাটিকে রেটিং করবো যে এটাকে 10-এ কত দেওয়া যায়। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে। ওয়েট রাগার কোনো কারণ নেই, আমি কিন্তু তোমাদের কখনো বিজ্ঞাপন দেখতে বলি না। আমি এখানে তোমাদের জন্য একটা অপশন দিয়ে দিই, ডিসক্রিপশনে যাও, ডুরাশনে ক্লিক করো, তারপর চলে যাও। কষ্ট কি আছে? আমি আবার বলছি, যদি অ্যাড দেখো তোমরা তখন কি করবে? প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন থাকে না, তুমি মোবাইলে থাকো আর কম্পিউটারে থাকো, সি মোড়ে ক্লিক করবে, বা ডিসক্রিপশনে যেখানে স্টার্ট ফ্রম লেখা থাকবে ওই ডুরাশনে ক্লিক করলেই তুমি সরাসরি একবারে মূল ভিডিওতে চলে যাবে, তোমাকে অ্যাড দেখতেই হবে না। খুব ইজি। কিংবা তুমি চাইলে কমেন্টেও সেই ডুরাশনটা লিখে রাখতে পারো, ওই ডুরাশনে ক্লিক করলেই সরাসরি অ্যাড পার হয়ে মূল ভিডিওতে চলে যাবে। তো এই জন্য অ্যাড আমরা যতই দিই, আমার মনে হয় না তোমাদের কষ্ট হওয়া উচিত, যদি তুমি স্মার্ট হয়ে থাকো। আর যদি একেবারে তুমি না বুঝো মানে কিভাবে স্কিপ করতে হয়, তাহলে তো আমার আর কিছু করার নাই সিরিয়াসলি। তো যাই হোক, আমি অ্যাডটা প্লে করে দিচ্ছি, তোমরা স্কিপ করে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে, এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যে প্রোমো কোডটা রয়েছে SAVAGE 100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনী দিই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো যাই হোক, এই সিনেমা যখন শুরু হয় তখন আমাদের একটা হাইটি রিসোর্ট দেখানো হয়, যেখানে ভিক্টর নামের একটা লোক তার প্রেগনেন্ট স্ত্রীর সাথে হানিমুনে গিয়েছে। ভাই সিরিয়াসলি, প্রেগনেন্ট স্ত্রী নিয়ে কেউ হানিমুনে যায়? কিন্তু অ্যাকচুয়ালি ওদের ভাগ্য তো সহায় ছিল না, যে কারণে যেটা হয়, একটা ভয়ানক ভূমিকম্প হয়, আর এই কারণে আশেপাশে সবকিছু তছনছ হয়ে যায়, এবং ভেক্টরের স্ত্রী একটা কিছু নিচে চাপা পড়ে যায়। তো এরপর যখন ভেক্টরের স্ত্রীকে ডক্টরের কাছে নেওয়া হয়, ডক্টর বলে আপনার স্ত্রীর অবস্থা এত খারাপ যে কোনো একজনকে বাঁচাতে হবে, হয় আপনি মাকে বাঁচাবেন নয়তো বাচ্চাকে বাঁচাবেন। তো এখানে ভিক্টরকে অনেক কঠিন একটা সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু ভিক্টর কি সিদ্ধান্ত নেয় সেটা আমাদের দেখানো হয় না, এবং দৃশ্য ওখানে কাট হয়ে যায়। আর এর 14 বছর পরে আমাদের দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ভিক্টরের একটা মেয়ে রয়েছে যার নাম হচ্ছে অ্যাঞ্জেলা। তো এর মানে হচ্ছে সেই দিন 14 বছর আগে ভিক্টর তার স্ত্রীকে বাদ দিয়ে মেয়েকে বেছে নিয়েছিল, এর জন্যই তার স্ত্রী এখন দুনিয়াতে নেই। কিন্তু ভিক্টরের মেয়ে অ্যাঞ্জেলা তার মাকে অনেক মিস করে, এর কারণটা হচ্ছে সে কখনোই তার মেয়েকে দেখেনি। তো যখন অন্যের মাকে দেখে তখনই ওর মনে করে যে ওর মায়ের কথা মনে পড়ে। তো ওর ভিতরে একটা কিউরিওসিটি কাজ করে যে আমার মা কেমন ছিল, আমার মা থাকলে আমার কেমন ফিল হতো। তো এর জন্য মাতব্বরি করে যেটা করে, ওর মায়ের যে কানের দুল ছিল সেটা নিয়ে ওর একটা যে ক্লাসমেট রয়েছে ক্যাথরিন নামে, ওকে নিয়ে যায় হচ্ছে একটা জঙ্গলের মাঝে, এবং সেখানে গিয়ে ইন্টারনেট ঘেটে বা কোনো কিছু করে একটা কালা জাদু করে, যাতে অ্যাঞ্জেলা তার মায়ের সাথে কিছুক্ষণ কথা বলতে পারে। মানে চিন্তা করো। আর বিষয়টা আমি তোমাকে বলি, আমি আজ থেকে 15-18 বছর আগে একটা ভূত ধরা রোগী দেখেছিলাম। মানে অনেক কিছু আছে বিশ্বাস করা যায় না, তারপর অনেক কিছু আছে বিশ্বাস করতে হয়। আমরা গ্রামের মানুষ অনেক কিছু বিশ্বাস করি। তো যে ছেলেটাকে ভূতে ধরেছিল, তো কবিরাজ করে ওই ভূতটাকে ডেকে আনে, ছেলেটার উপর মনে করো পজেসড হয়। তো তখন ওই ভূতকে জিজ্ঞেস করে তুই ওকে কেন ধরেছিলে? তো তখন ওই ভূত বলেছিল আমার কি দোষ, ওই তো আমাকে ডেকে নিয়ে এসেছে। মানে ওই ছেলেটা নাকি রাত্রে যাওয়ার সময় বলতো এরকম সাহস করে বন্ধু বান্ধবদের সামনে, ভূত সাহস থাকলে আমার উপর আয়, ভূত সাহস থাকলে আমার উপর আয়। তো এই জন্য ভূত ওর ডাকে সাড়া দিয়ে দিয়েছিল। তো চিন্তা করে এই পিচ্চি পোলাপান জঙ্গলের মাঝখানে গিয়ে মায়ের ইয়ারিংস নিয়ে ওরা কালা জাদু করছে যাতে ওর মা আসে। তো ওরা তো ওখানে কালা জাদু ঠিকই করে যাতে গডের সাথে যোগাযোগ করে ওর মায়েরকে আনতে পারে এবং মায়ের সাথে কথা বলতে পারে, কিন্তু ওদের আওয়াজ গড পর্যন্ত পৌঁছায় না। বাট ওদের কালা জাদুতে যেটা হয়, একটা ভয়ঙ্কর ডেমন শুনে নেয় যেটা নরকে থাকতো, এবং হঠাৎ করে দুইটা মেয়ে বাতাসে গায়েব হয়ে যায়, এবং এমন ভাবে গায়েব হয়ে যায় যেন ওদের কোনো অস্তিত্ব ছিল না। তো এরপর ওরা দুজন গায়েব হওয়ার পরে অ্যাঞ্জেলার বাবা এবং ক্যাথরিনের প্যারেন্টস মানে টনি আর মিরান্ডা অনেক বেশি পেরেশান হয়ে যায়। তো পুলিশও কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না ওরা কোথায় যেতে পারে। তো এরপর ভিক্টর যখন বাড়িতে আসে তখন একজন কবিরাজ আসে ওর বাড়িতে এবং বলে যে আমার যেটা বিশ্বাস তোমার মেয়েদেরকে কোনো খারাপ আত্মা নিয়ে গিয়েছে। কিন্তু ভিক্টর এই কথা তো বিশ্বাস করে না, উল্টো তাকে তাড়িয়ে দেয়। আর অ্যাকচুয়ালি ভিক্টর খুব বিজ্ঞান মনস্ক মানুষ, এমনকি তার গডের উপরও বিশ্বাস নেই।
গডের উপর বিশ্বাস না থাকার কারণ হচ্ছে তার স্ত্রী যখন মারা প্রায় যাচ্ছিল তখন সে গডকে অনেক ডেকেছিল, কিন্তু গডটা ওকে সাড়া দেয়নি। এজন্য ওর গডের উপরে বিশ্বাস নেই, ভূত প্রেত তো দূরের কথা। তো যাই হোক, ওই দুটো মেয়ের কোনো খোঁজ নেই, কিন্তু সবাই অনেক মনে করো যে প্রার্থনা করছে এবং ওদের প্রার্থনা ফাইনালি গড শুনে, এবং 3 দিন পর ওই মেয়ে দুটোকে একটা বাগান বাড়িতে পাওয়া যায়, যেটা ওদের এলাকা থেকে অনেক দূরে ছিল। তো ওই মেয়ে দুটো যখন আসে ওদের কাছে মনে হয় ওরা মাত্র কয়েক ঘন্টার জন্য গিয়েছিল, বাট ওদের তখন ধাক্কা লাগে যখন ওরা জানতে পারে যে ওরা 3 দিন ধরে গায়েব ছিল। কিন্তু একটা প্রবলেম হয়েছে, এই মেয়ে দুটো যে এসেছে মানে ক্যাথরিন আর অ্যাঞ্জেলা, ওরা কিন্তু শুধুমাত্র একাবার ফেরত আসেনি, ওরা সাথে একটা ভয়ানক ডেমনিক অ্যান্টিটিকে নিয়ে এসেছে। আর এ কারণে ওদের নেচারেও পরিবর্তন হয়ে গিয়েছে। এমনকি ওরা খায় না, দায় না, খাবার দাবার বিছানায় ফেলে দেয়, শরীর ভিজিয়ে ফেলে এবং এমন এমন শক্তি দেখায় যেটা 13 বছরের একটা বাচ্চার ভেতরে থাকা অসম্ভব। আর এখানে একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, যেটা আমাদেরকে ন্যারেশনে বলা হয়, সেটা হচ্ছে ওদের দুজনকে কিন্তু একটা ডেমনই ধরেছে। নর্মালি আমরা সিনেমাতে দেখি এক একজন মানুষকে এক একটা ডেমন ধরে, বাট ওদের দুজনকে একটা ডেমনই ধরেছে, একটা ডেমন ওদের ভেতরে ছিল। আর এই কারণে ওরা দুজনে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। আর আমরা এদিকে দেখতে পাই অ্যাঞ্জেলা তার বাড়িতে তার বাবা ভিক্টরকে ধরে মারে, এবং আমরা দেখতে পাই ও এত বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় যে নিজের নখ নিজে তুলে নেয় এবং নিজের নখ দিয়ে নিজের পেটের উপরে মনে করো যে ঘা করে ফেলে, রক্ত বের করে ফেলে। এই জন্য ওকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। আর অন্যদিকে ক্যাথরিনেরও একই অবস্থা, কারণ ক্যাথরিনকে চার্চের ভেতরে নেওয়া হয়েছিল এবং ওখানে একটা উৎসব রাখা হয়েছিল চার্চে, ক্যাথরিনকে খুঁজে পাওয়ার উৎসবে। কিন্তু চার্চে যখন ক্রিশ্চিয়ান বাইবেল পাঠ করা হয় তখন ক্যাথরিন এত বেশি বিরক্ত হয়ে যায় যে ওর রক্ত বের করে নিজের শরীরকে নোংরা করে ফেলে। এবং ওখানে যে ওয়াইন রাখা ছিল, অ্যাকচুয়ালি ক্রিশ্চিয়ানরা মদ পান করে ওদের ইবাদত করার সময়, তো ওই ওয়াইন গুলো নষ্ট করে ফেলে এবং তারপর যিশু খ্রিস্টকে ইচ্ছে মতো গালি দিতে থাকে। তো ওর যখন এই পরিস্থিতি হয় তখন ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়। আর এরপর আমরা ক্যাথরিনের বাবা মাকে নিজেদের মধ্যে কথা বলতে দেখি এবং তারা মোটামুটি বিশ্বাস করে ফেলে যে কোনো একটা শয়তানি শক্তি তাদের মেয়েকে ইনফেক্টেড করেছে। আর এর জন্যই তাদের মেয়ে যিশু খ্রিস্টের নাম শুনতে পায় না এবং তাকে আবল তাবল গালিগালাজ করছে। আর এখানে যিশু খ্রিস্টের একটা পুরনো কাহিনী আমাদেরকে বলা হয়। অ্যাকচুয়ালি যিশু খ্রিস্টকে যখন হোলি ক্রসে ঝুলানো হয়েছিল তখন সে নাকি প্রথমে নরকে গিয়েছিল শয়তানের সামনে, যাতে শয়তানকে সে কমান্ড বানাতে পারে যাতে পৃথিবীর মানুষের ক্ষতি না করে, এবং এর 3 দিন পরে সে ফিরে এসেছিল, কিন্তু শয়তানদের সে মানাতে পারেনি। আর এই কারণেই এখনকার যুগে শয়তানরা মানুষের উপর ভর করে আর কি। তো সেম একটা কাহিনী তাদের মেয়ের সাথেও হয়েছে। তাদের মেয়েও 3 দিনের জন্য চলে গিয়েছিল, কিন্তু উল্টো তাদের মেয়ে হয়তো শয়তান নিয়ে এই পৃথিবীতে চলে এসেছে। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ক্যাথরিন এবং ভিক্টরের মেয়ের সাথে যেটা হচ্ছে, মেডিকেল সায়েন্সের কাছেও এটার কোনো উত্তর নেই যেগুলো কি হচ্ছে। তো এই সব কাজ দেখার পরে ভিক্টরেরও কিছু কিছু বিশ্বাস হতে থাকে যে না, ওর মেয়ের ভেতর আসলেই কিছু ঘটনা ঘটেছে, ডেমনিক কিছুই ঘটেছে। আর এটা সে আরো নিশ্চিত হয় যখন এক রাতে হসপিটালের ভেতরে তার মেয়ে অ্যাঞ্জেলা যখন ঘুমাচ্ছিল তখন তাকে পাহারা দিচ্ছিল হচ্ছে নার্স আন। তো হঠাৎ করে ওই ঘুমের মধ্যেই অ্যাঞ্জেলা করে কি নার্স আনের যে অতীত ছিল সেই অতীত বলা শুরু করে দেয়। তো অ্যাঞ্জেলা বলতে থাকে, তুমি এমন একটা মেয়ে যে তুমি নান হতে চেয়েছিলে কিন্তু তুমি পরে নার্স হয়ে গিয়েছো, আর তোমার আসল নাম হচ্ছে পাওলা, এবং তুমি তোমার একটা পেটের বাচ্চাও নষ্ট করেছিলে। আর এখানে লক্ষ্য, এখানে অ্যাঞ্জেলা এমন কিছু তথ্য বলে যেগুলো ওই নার্স অ্যান ছাড়া আর কেউ যায় না। অ্যাকচুয়ালি অ্যান কখনোই কাউকে এসব ব্যাপারে বলেনি যে তার একটা বাচ্চা সে নষ্ট করেছে। এছাড়াও তার আসল নাম হচ্ছে পাওলা, মানে সে নার্স হওয়ার সময় পাওলা নামটা চেঞ্জ করে অ্যান রেখেছিল, কিন্তু এগুলো নর্মালি কারো জানার কথা নয়। তো সে পুরো বুঝে যায় যে এই মেয়ের ভেতরে কোনো ডেমনিক পাওয়ার রয়েছে এবং সে ভয় পেয়ে অ্যাঞ্জেলার বাবা ভিক্টরের সাথে দেখা করে এবং বলে, তোমার মেয়ের সাথে যেটা হচ্ছে এটা নর্মাল নয়, আমি জীবনে কখনো এরকম কেস দেখিনি। এবং ওই রাতে কি কি ঘটনা ঘটেছে, মানে ওর মেয়ে কি কি বলেছে সব ঘটনা বোঝায়। এর সাথে ভিক্টরকে একটা বই দেয় যেটা লিখেছিল হচ্ছে ক্রিস ম্যাকনিয়েল। অ্যাকচুয়ালি 1973 সালে যে ফার্স্ট পার্টটা এসেছিল সেটার মধ্যে মেইন চরিত্রে কিন্তু ক্রিস ম্যাকনিয়েল ছিল। তো যেহেতু আমরা ফার্স্ট পার্ট দেখিনি এর জন্য আমরা ক্রিস ম্যাকনিয়েলকে চিনবো না, তবে না চিনলেও অতটা সমস্যা নেই কারণ এই সিনেমাতে তার অতখানি গুরুত্ব নেই। তো যাই হোক, ফার্স্ট পার্টে মূলত ক্রিস ম্যাকনিয়েলের যে মেয়ে ছিল যার নাম হচ্ছে রিগেন, তাকে মূলত এই সেম ডেমনটা ধরেছিল এবং ওই সেম ডেমনটার সাথে লড়াই করে সে তার মেয়েকে রক্ষা করার চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ রক্ষা করতে পারেনি। ওই ডেমনটা তার মেয়ের সোল নিয়ে চলে গিয়েছিল, কিন্তু সে তার অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখেছিল আর সেই বইটাই মনে করো নার্স অ্যান ভিক্টরকে দিল এবং অ্যান ভিক্টরকে বলে, তুমি অ্যাটলিস্ট এই বইটা পড়ো, তাহলে তুমি বুঝতে পারবে ক্রিসের মেয়ে রিগেনের সাথে কি কি ঘটনা ঘটেছিল, যেই সেম ঘটনাটা তোমার বাচ্চার সাথে হচ্ছে। তো এটা জানার পরে ভিক্টর কারিকে সেই ক্রিসের খোঁজ নেয়, মানে যে বইটা লিখেছে, এবং তার সাথে দেখা করার জন্য চলে যায় এবং সেখানে সে সবকিছু খুলে বলে। আর এটা শোনার পরে সেই ক্রিস নামের মহিলাটি বলে, আমি গত 40 বছর ধরে বিভিন্ন আলাদা আলাদা ধর্ম, বিভিন্ন আলাদা আলাদা সংস্কৃতির মাধ্যমে জানার চেষ্টা করেছি যে শয়তান এবং এক্সোরসিজম কিভাবে কাজ করে, এবং আমি দেখেছি প্রত্যেকটা ধর্মের ভেতরে শয়তান এক্সিস্ট করে এবং শয়তানকে ছাড়ানোর জন্য প্রত্যেক ধর্মেই আলাদা আলাদা রীতিতে ওই এক্সোরসিজম বা শয়তান ছাড়ানোর পদ্ধতি লেখা রয়েছে। তবে আমি নিজেও জানি না আমার মেয়ে কোথায় রয়েছে, তবে আমি এটা জানি যে আমার মেয়ে যেখানেই থাক ভালো রয়েছে। তো এরপর ভিক্টর কারিকি ক্রিসকে হসপিটালে নিয়ে যায়, যেখানে অ্যাঞ্জেলার ভেতরে থাকা শয়তান ক্রিসকে দেখেই চিনে ফেলে, মানে 46 বছর পর দেখে ওকে চিনে ফেলে এবং ক্রিসের নাম ধরে ডেকে ওঠে। আর ক্রিস যখন ওই শয়তানের শব্দ শুনেও বুঝতে পারে যে এটাই সেই প্রযোজ্য ডেমন যে নরক
থেকে এসেছে। আর তখন ক্রিস জানতে পারে যে ক্যাথরিন নামে আরেকটা মেয়েকেও এই অ্যাঞ্জেলার সাথে নিয়ে যাওয়া হয়েছিল এবং ওর ভেতরেও সেম ডেমনিক পাওয়ার কাজ করছে। তো ক্রিস তখন বলে তাহলে ক্যাথরিনের বাড়ি কই? ক্যাথরিন যদি ওই বাড়িতে একা থেকে থাকে তাহলে ক্যাথরিন ওর ফ্যামিলি মেম্বারদের ক্ষতি করতে পারে, আমাকে তাড়াতাড়ি ক্যাথরিনের বাড়িতে নিয়ে যাও। তো এরপর তারা দুজনে বেরিয়ে পড়ে সোজা ক্যাথরিনের বাড়িতে, কিন্তু ঘরের ভেতরে গিয়ে দেখতে পায় যে সবকিছু ভাঙাচোরা। বাট ভাগ্য ভালো এখনো ক্যাথরিন কাউকে মারেনি। তো ভিক্টর বাড়িতে গিয়ে ক্যাথরিনের মা বাবার সাথে দেখা করে আর ক্রিস মাতব্বরি করে একা একা চলে যায় ক্যাথরিনের সাথে দেখা করতে। তো ক্রিস যখন ক্যাথরিনের সামনে যায় তখনই ওই ভেতরে থাকা প্রযোজ্য শয়তান বলে ওঠে, ক্রিস তোর মেয়ে রিগেনকে আমি মেরে ফেলেছি, ও নরকের আগুন এখন জ্বলছে, তুই বেঁচে থেকে কি করবি? আর তখন ক্রিস করে ওই শয়তানটাকে কন্ট্রোল আনার জন্য হোলি ক্রস বের করে, কিন্তু উল্টো ক্যাথরিন করে কি ওই প্রযোজ্য শয়তান ওই হোলি ক্রস দিয়ে ক্রিসের দুইটা চোখ তুলে ফেলে। ভাই এটা খুব ভয়ঙ্কর একটা দৃশ্য ছিল, এটা আমি দেখাতে পারলাম না, কিন্তু এখানে একটা প্রশ্ন আমাদের থেকে যায় যে এই ক্রিস নাকি গত 30-40 বছর ধরে বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন ধর্ম ঘুরে কিভাবে এক্সোরসিজম করা হয়, মানে কিভাবে শয়তানকে আটকানো হয়, এগুলো সে শিখেছে বা এগুলো নিয়ে গবেষণা করেছে। কিন্তু এত কিছু সম্পর্কে জেনে তার লাভ হলো কি? সে এতটুকু আইডিয়া ছিল না যে এখানে আসলে ক্যাথরিন তার চোখ তুলে নিতে পারে। তো এটা খুব একটা উইয়ার্ড ব্যাপার ছিল, তবে এটার একটা এক্সপ্লেনেশন রয়েছে। অ্যাকচুয়ালি 1973 সালে যে সিনেমাটা এসেছিল, মানে আজ থেকে 46 বছর পূর্বে, সেই সিনেমাতে ক্যাথরিনের মেয়েকে যখন এক্সোরসিজম করা হয় তখন ক্যাথরিন সেই জায়গাতে ছিল না। তো এই জন্য তার আইডিয়া ছিল না যে এই শয়তানটা কতখানি ভয়ঙ্কর হতে পারে, কিংবা এখানে যে ডিরেক্টর রয়েছে তার মাথায় কোনো ভিন্ন প্ল্যান চলছে, কারণ তার প্ল্যান রয়েছে এর পরবর্তী আরো 2টা পার্ট আনা। তবে কতখানি যুক্ত হবে পুরো সিনেমাটা দেখার পর আমরা বলতে পারবো আর কি। তো যাই হোক, এরপর ক্রিসকে উল্টো হসপিটালে অ্যাডমিট করা হয়, যেখানে ভিক্টর তার কাছে ক্ষমা চায় যে আমার জন্য আপনার চোখ হারালো, কিন্তু ক্রিস বলে এটা কোনো ব্যাপার নয়, কিন্তু আমার বিশ্বাস আমার মেয়ে বেঁচে রয়েছে এবং ওই শয়তানটার সাথে তোমাদের লড়াই করতে হবে এবং তোমার কোনোভাবেই দুর্বল হওয়া যাবে না, কারণ এই ডেমন যেটা করে সে কোনোবারই সন্তানকে টার্গেট করে এবং ওই সন্তানকে টার্গেট করে বাবা মাকে আগে দুর্বল করে। তো তোমাকে তো দুর্বল হয়ে যাবে না, এবং তুমি শুধুমাত্র চার্জই নয় বরং যত ধর্ম রয়েছে বা যারা যারা এক্সোরসিজম করে বিভিন্ন মানুষদের এনে তারপর তুমি এই শয়তানের বিরুদ্ধে লড়াই করবে এবং ওটা হবে তোমার জন্য একটা মহা এক্সোরসিজম। তো এটা শোনা পরে ভিক্টর করে কি সেই কবিরাজের কাছে যায়, সেই মহিলা কবিরাজ যাকে সে এর আগে তাড়িয়ে দিয়েছিল। আর তাছাড়া এখানে নার্স অ্যান তো ছিলই, সাথে ক্যাথরিনের ফ্যামিলি, এবং আর এরপর একজন ফাদার আসে চার্চ থেকে যার নাম হচ্ছে ম্যাডক্স, কিন্তু চার্চ থেকে সে এই এক্সোরসিজম পারফরমেন্স করার কোনো অনুমতি পায়নি, মানে চার্চ এই সবার মধ্যে ইনভলভ হতে চায় না। উল্টো চার্চ বলে দিয়েছে এই বাচ্চা দুটোকে কোনো ভূতে ধরা নেই, তাদেরকে ভালো কোনো মনোরোগ বিশেষজ্ঞ দেখাও, এখানে কোনো ভূত টুদের ব্যাপার নেই, মানে এখানে চার্চ সেটেলমেন্ট করতে চায়। তো এখানে মোটামুটি আমাদের একটা ক্লু দেওয়া হয় যে এই চার্চের যে হাই অথরিটি রয়েছে, হয়তো হাই অথরিটির কেউ এই প্রজুস ডেমনের কবজায় রয়েছে। তো এই জন্য এই ডেমন চার্চের হাই অথরিটিকে কাজে লাগিয়ে চার্চের কাউকে এখানে জড়িত হতে দিচ্ছে না। তবে এই প্রিস্ট এখানে জড়িত না হলেও সে করে কি বাইবেল আর একটা হোলি ক্রস দিয়ে গাইতে গিয়ে বসে পড়ে এবং গাইতে থেকে সে প্রেয়ার করতে থাকে। আর সে নার্সকে বলে তুমি যেহেতু নান হওয়ার ট্রেনিং নিয়েছো আমার বিশ্বাস এটা তুমি হ্যান্ডেল করতে পারবে। এরপর ওরা সবাই করে ওই 2টা মেয়েকে চেয়ারের সাথে বেঁধে দেয় এবং বাইবেল পড়া শুরু করে। সামনে অনেক মন্ত্র পড়ে কিন্তু কোনো লাভ হয় না, এবং এখানে ক্রিশ্চিয়ান, ইহুদি, মুসলিম, হিন্দু সকল ধরনের ভাষায় রিচুয়াল করা হয়, এক্সোরসিজম করা হয়, কিন্তু প্রযোজ্য এত শক্তিশালী ডেমন যে ওর কিছু হয় না, উল্টো প্রযোজ্য সকল ধর্ম নিয়ে মক করতে থাকে এবং নার্স অ্যানকে তো অনেক টিটকারি করে, বাচ্চা ফেলে দিয়েছে, সেই করেছিস ওই করেছিস। তো কোনোভাবে নার্স অ্যান যখন পেরে উঠছিল না তখন দেখা যায় ফাদার ম্যাডক্স ওই প্রিস্ট যে গাইতে বসেছিল এখানে জয়েন হয়নি, তার ভেতরে একটা জোশ চলে আসে এবং সে ভেতরে এসে করে কি এই এক্সোরসিজম রিকন্টিনিউ করতে থাকে। আর তখন আমরা দেখতে পাই যে প্রযোজ্য ফাইনালি দুর্বল হয়ে গিয়েছে এবং আমরা বুঝতে পারি যে এই প্রযোজ্য ডেমন ফাইনালি কন্ট্রোল আসতে চলেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ওই প্রযোজ্য ডেমনের একটা নাটক ছিল। সে তার টেলিকোনি শক্তির সাহায্যে উল্টো ওই প্রিস্টের যে মাত্র সাহস করে এসেছে তার ঘাড় মোটকে দেয় এবং তাকে খতম করে ফেলে। এবং সেম এই জিনিসটা ফার্স্ট পার্টে কিন্তু রিগেনের সাথে হয়েছিল এবং এটা খুবই আইকনিক একটা দৃশ্য ছিল এই সিনেমার। এবং 1973 সালে এই দৃশ্য দেখে পুরো পৃথিবীর মানুষ ভয় পেয়ে গিয়েছিল, মানে ওই সময় ভিএফএক্স জন্য ওই সময় এরকম একটা দৃশ্য করা খুবই কঠিন ছিল, মানে পুরো ঘাড় 390 ডিগ্রিতে ঘুরে গিয়েছে। যাই হোক, এখানে ওই পৃষ্ঠের যখন ঘাড় মোটকে দেওয়া হয় তখন তো সবার অবস্থা খারাপ হয়ে যায় ভয়। আর তখন এই সিনেমার 2টা বড় জিনিস রিভিল হয়। প্রথমত, আজ থেকে 14 বছর আগে ভিক্টরের স্ত্রী যখন মরণপ্রায় অবস্থায় রয়েছে তখন ডাক্তার ভিক্টরকে তো 2টা চয়েস দিয়েছিল, হয় স্ত্রীকে বেছে নাও নয়তো বাচ্চা বেছে নাও। তো ওর বাচ্চা যখন আমরা দেখেছিলাম তখন ভেবেছিলাম যে ওর বাচ্চাকেও বেছে নিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ভিক্টরের স্ত্রী বলেছিল যে আমার বাচ্চাকে বাঁচাতে হবে, কিন্তু ভিক্টর ডক্টরকে বলে দিয়েছিল আমার স্ত্রীর জীবন বাঁচাও। কিন্তু ভিক্টরের স্ত্রীর এত বেশি রক্তক্ষরণ হচ্ছিল যে তার স্ত্রীকে বাঁচানো পসিবল ছিল না, আর এই কারণে বাচ্চাকে আলটিমেটলি বাঁচানো হয়েছে। তো এই জিনিসটা নিয়ে ওই প্রযোজ্য যে শয়তান রয়েছে সে ভিক্টরকে মক করে, মানে ভিক্টরকে দুর্বল করে দেয়, মানে ভিক্টরের স্ত্রীর কথা মনে করিয়ে ভিক্টরকে দুর্বল করে দেয়। আর এরপর ওই প্রযোজ্য শয়তান করে কি ভিক্টর আজ থেকে 14 বছর আগে যে সিচুয়েশনে পড়েছিল যে কোনো একজনকে বাঁচাতে হবে সেরকম একটা সিচুয়েশন আবারও ছুড়ে দেয়। এখানে যে কোনো একটা মেয়েকে বাঁচাতে পারবে, যদি একজনকে বেছে না নেয় তাহলে দুজনকে মেরে ফেলবে। তো প্রথমে তো কেউ একজনকে বেছে নিতে চায় না, তো এটা দেখে ডিমন করে কি 2টা মেয়েকে অনেক কষ্ট দিতে থাকে। এবং এখানে সব একটা জিনিস যে লক্ষ্য করে সেটা হচ্ছে 2জন মেয়ে একসাথে কষ্ট পাচ্ছে এবং তাদের হার্ট বিটও একসাথে কাঁপছিল, তার মানে ওদের দুজনের ভেতরে সেম একটা ডিমন রয়েছে।
আছে। তো দুই মেয়ে যখন কষ্ট পাচ্ছিল, হঠাৎ করেই ক্যাথরিনের যে বাবা সে তার মেয়েকে সিলেক্ট করে ফেলে, আর এর ফলে আমরা দেখতে পাই অ্যাঞ্জেলা বাতাসে উঠতে থাকে এবং ওর মুখ থেকে ভয়ানক একটা কালো ধরনের কোন একটা কিছু উপরের দিকে যাচ্ছিল কোন একটা আলাদা ডাইমেনশনে, যেটা কোন একটা ডেমনিক বা শয়তানের ডাইমেনশন হবে। এবং ওই জায়গাতে মূলত প্রযোজক শয়তান অ্যাঞ্জেলা এবং ক্যাথরিনের যে সোল রয়েছে সেগুলোকে কয়েদ করে রেখেছিল। এরপরই হঠাৎ করে দুটো মেয়েরই হার্টবিট থেমে যায় এবং আমরা ক্যাথরিনের স্পিরিটকে প্রযোজকের মাধ্যমে কনজিউম হতে দেখি। তো তখন এই সিনেমার আসল রহস্য খোলে। তো অ্যাকচুয়ালি এই ডেমন সবাইকে ট্রিক করেছে। অ্যাকচুয়ালি এই ডেমন পিতামাতার অনুমতি ছাড়া কোনো বাচ্চার সোল পুরোপুরি নিয়ে নিতে পারে না নরকে, সে জাস্ট টর্চার করতে পারবে বা ইউজ করতে পারবে। তো সে এখানে যে ট্রিকটা করেছে, সে মূলত বলেছে যে কোনো একজনকে বেছে নাও। তো যে কোনো একজনকে বেছে না মানে যার নাম নেওয়া হবে তাকেই মূলত এই প্রযোজক শয়তান নিয়ে নেবে। তো সেই হিসেবে ক্যাথরিনকে যেহেতু সিলেক্ট করা হয়েছিল, ওর বাবা সিলেক্ট করেছিল, তো এই কারণে প্রযোজক করে কি ক্যাথরিনের সোলটাই নিয়ে যায় এবং অ্যাঞ্জেলা বেঁচে যায়। তো এই কারণে বাকি সবাই ভেঙে পড়ে, কিন্তু ভিক্টর তার মেয়েকে পেয়ে খুশি পায়। কিন্তু একটু পরে আবার ক্যাথরিনের জন্য সে দুঃখী হয়ে যায়। তো যাই হোক, এরপরে পুলিশ আসে এবং সবাইকে থানায় ধরে নিয়ে যায়। তো অ্যাকচুয়ালি এখানে পুলিশ তো আর বিশ্বাস করবে না যে ভূত টুত কিছু রয়েছে এবং এখানে ভূত ছাড়ানোর কিছু হচ্ছে, কারণ আধুনিক বিজ্ঞান তো এগুলো বিশ্বাস করে না। এবং অ্যাম্বুলেন্স আসে এবং অ্যাম্বুলেন্স এসে করে কি ক্যাথরিনকে সিপিআর দেয়, অনেক শক দেয়, কিন্তু তারপর তার আর জ্ঞান ফিরে না। অ্যাকচুয়ালি ওর ভেতর থেকে সোল তো প্রযোজক শয়তান নিয়েই গিয়েছে, কিন্তু পুলিশ খুব খেপে যায় ওদের উপর। মানে বুঝতেই পারছো, একটা পুলিশ একটা বাড়িতে গেলো, যেখানে দেখলো যে 7-8 জন প্রাপ্তবয়স্ক মানুষ রয়েছে, দুটো বাচ্চাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে এবং একজন প্রিস্ট হাড় মোটকে মারা গিয়েছে, সাথে একটা বাচ্চা মারা গিয়েছে। তো পুলিশ তখন কি করবে? তো পুলিশ আলটিমেটলি তাদের সবাইকে ধরে নিয়ে যায়। আর এর কয়েক মাস পরের সিনেমা আমাদের দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই অ্যাঞ্জেলা স্কুলে যেতে শুরু করেছে, পরিস্থিতি সব স্বাভাবিক হয়ে গিয়েছে। তো অ্যাঞ্জেলা স্কুলে যায় ঠিকই, কিন্তু ওর যে বেস্ট ফ্রেন্ড ক্যাথরিন তার খালি সিটটা দেখতে থাকে। কিন্তু এদিকে ক্যাথরিনের বাবা মা পুরো ভেঙে পড়েছে, আর নার্স অ্যানকে আমরা অনেক দুঃখী দেখি। আর এরপর আমাদের পোস্ট ক্রেডিট সিনে সেই ক্রিসকে দেখানো হয়, 1973 সালের সিনেমা সেই মেন চরিত্র ক্রিসকে দেখানো হয়। আর তার সাথে তার মেয়ে রিগান দেখা করতে আসে। হয়তো তার মেয়ে না, এটা হয়তো তার আত্মা, কিংবা সেই প্রযোজক শয়তান তার মেয়ের রূপে এসেছে। আর এখানেই দ্য এক্সোরসিস্ট বিলিভার সিনেমাটি শেষ হয়ে যায়। তো এখানে একটা কথা বলতেই হচ্ছে, 2023 সালের নতুন সিনেমা বলে আমরা এটা এক্সপ্লেন করেছি, বাট অ্যাকচুয়ালি সিনেমার কাহিনীতে কোনো দম ছিল না, কোনো এক জায়গায় ভয় পাইনি। মানে একটা ভূতের সিনেমা আমি দেখবো, আমার গা শিরে উঠবে, আমার লোম খাড়া হয়ে যাবে, তাহলে সে ভূতের সিনেমা। আজ থেকে 40-50 বছর আগে হলিউডে যেরকম ভূতের সিনেমা তৈরি হতো, সেই ধরনের কাহিনীর দম, সেই ধরনের সিনেমা অ্যাকচুয়ালি 2023 সালের কোনো সিনেমাতে পেলাম না। এবং এটার আইএমডিবি রেটও যথেষ্ট খারাপ। সিনেমাটাও ব্লকবাস্টার ফ্লপ হয়েছে, আইএমডিবি রেট হচ্ছে 10-এ মাত্র 4.4, বাট আমি এটা রেটিং আরো কম দিব। আমি এটা সর্বোচ্চ পয়েন্ট দিতে পারি 3.5। মানে না আমাদের হরর কিছু দেখানো হয়েছে, না অ্যাকচুয়ালি হরর কোনো কাহিনী ছিল। আমি বুঝতে পারছি না, হলিউড পৃথিবীর সবচেয়ে সেরা একটা টপ ক্যাটাগরি মনে করে যে সিনেমা ইন্ডাস্ট্রি, বাট সেখান থেকে ভালো কোনো হরর সিনেমা আসছে না। এর চেয়ে দেখা যাচ্ছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, জাপান অনেক ভালো কাজ করছে এইসব হরর সিনেমাতে। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমাদের এই সিনেমাটা এক্সপ্লেন করার কোনো প্ল্যান ছিল না। আমরা এখানে আবার সিনেমা সিরিজ আনতে চলেছি, এবং আমরা যে প্ল্যানটা করেছি সেটা হচ্ছে আমরা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের যে সিরিজ রয়েছে, মানে যে কয়টা সিনেমা রয়েছে টানা সবগুলো সিনেমা আমরা এক্সপ্লেন করবো এখানে, হ্যারি পটার যেভাবে করেছি। এরপরে হচ্ছে আমরা মার্ভেলের যে সিনেমাগুলো রয়েছে, মানে একবারে মার্ভেলের যে শুরু থেকে সিনেমাগুলো রয়েছে, কোনটার পরে কোনটা দেখতে হবে, তারপর কোনটা দেখতে হবে, মানে একবারে অর্ডার অনুযায়ী আমরা মার্ভেলের 40-45টা যে সিনেমা রয়েছে সবগুলো সিনেমা কভার করবো। মানে মার্ভেলের পুরো সিনেমার উপর আমরা পিএইচডি করবো আর কি। তারপর হয়তো আমরা ডিসির সিনেমাতে যাবো, তবে তারপর আমরা মাঝে মাঝে দু একটা হরর সিনেমা আনার চেষ্টা করবো। সবচেয়ে বেটার হয় তোমরা যদি আমাদের একটু সাহায্য করো হরর সিনেমা সিলেকশনে। তো তোমরা কমেন্টে বেস্ট যে হরর সিনেমাগুলো রয়েছে সেগুলোর সাজেশন দিয়ে আমাদের একটু হেল্প করো। আমরা সত্যি ভালো কোনো সিনেমা সিলেক্ট করতে পারছি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমরা একটু আমাদেরকে প্লিজ হেল্প করো। আরেকটা কথা, এই সিনেমার পরে আমরা আরেকটা স্ল্যাশার সিনেমা আনবো। অ্যাকচুয়ালি আমরা এইসব সিনেমা দিয়ে চ্যানেলটা একটু রানিং রেখে আমরা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের স্ক্রিপ্ট গুলো রেডি করছি। মানে এই সিনেমার পরে আর একটা স্ল্যাশার সিনেমা আসবে, হরর সিনেমা, তারপরে আমরা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান শুরু করে দেবো। তবে তারপরেও তোমরা হরর সিনেমার সাজেশন এই ভিডিওতেই দিও। আমরা ওই সিরিজের মধ্যেই দু একটা ভালো ভালো হরর সিনেমা দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি আজকের মতো। ভুল ভ্রান্তি হলো ক্ষমা করো, ভুল ধরিয়ে দিও, অ্যাডভাইস দিও, তো সাথে থেকো। আল্লাহ হাফেজ।